ওয়েলকাম করতেছি লক্ষ্য জিপিএ 5 এসএসসি 2025 25 ব্যাচের বাচ্চা কাচ্চারা যারা কিছুদিনের মধ্যেই ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবেন তাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত অনেক লম্বা একটা কোর্স লক্ষ্য জিপিএ 5 এর কোর্স, এবং আপনাদের সাথে অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে। আস্তে আস্তে সব সাবজেক্টেরই শেষের দিকের ক্লাসগুলো চলে আসছে, তারপর শুধু পরীক্ষাগুলো বাকি থাকবে। তো আজকে আমরা চলতরিতের 2 নাম্বার ক্লাস বা চলতরিতের শেষ ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আমার সাথে অলরেডি অনেকে কানেক্ট হয়ে গেছেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। তো আমরা গত সপ্তাহে সম্ভবত একটা ক্লাস করেছিলাম চলতরিদের উপর, প্রথম ক্লাস, এবং সেই ক্লাসে আমরা কিছু সিকিউ সলভ করছিলাম, কিছু সার্কিট রিলেটেড থিওরি দেখেছিলাম, এবং কিছু আলাদা সার্কিটের ম্যাথ সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরো কিছু থিওরি দেখবো, অনেকগুলো এমসিকিউ দেখবো, প্লাস কিছু সিকিউ সলভ করব, যেন আমরা একটা দৃঢ় শক্ত ভালো প্রিপারেশন নিয়ে ম্যাট্রিক পরীক্ষায় ফিজিক্সে ভালো একটা মার্কস ক্যারি করতে পারি। এবং এইটা আমি লিখিত দিতে পারি যে চলতরিৎ থেকে একটা সিকিউ আসবেই আসবে। সো চলতরিৎ যারা ভালো করে পড়বে তারা কিন্তু অবশ্যই একটা সিকিউ সুন্দর করে অ্যান্সার করতে পারবে, এবং সার্কিট যারা ভালো সলভ করতে পারে তারা কিন্তু খুব কনফিডেন্সের সাথে ওটা অ্যান্সার করে, এবং ওখানে কোনো মার্কস কাটা যায় না, 3-এ 3, 4-এ 4, 10-এ 10ও পাওয়া যায়। তো এটা কিন্তু একটা ভালো ভালো পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, এটাকে আপনি কাজে লাগাইতে পারেন। আচ্ছা, আজকে ক্লাস 10 ঘন্টা হোক, একজন কমেন্ট করছে। 10 ঘন্টা হলে বেশি হয়ে যায় না? তাহলে তো শুরু হতে তো 7:30, তখন তো রাতের 5:30টায় হচ্ছে শেষ হবে। তত রাতে তো আমাদের এখানে যারা ভাইয়া আপুরা আছে তারা তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বাসায় যাবো কেমনে বলেন? আচ্ছা, সিরিয়ার ভিডিআর বুঝিয়ে দিলে ভালো হতো, কিন্তু উনি ভিডিআর এর জায়গায় বিডিআর লিখে দিছে, বিডিআর বিদ্রোহ হয়ে যাচ্ছে আর কি আমার কমেন্টে। এনিওয়ে, সমস্যা নাই, আমরা শুরু করতেছি। আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত কি কি জিনিস করা হয়েছে সেটা একটু দেখবো। আর এই যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটাকে ক্লাসে আজকেই লাস্ট দেখতেছেন, এরপর আমার সাথে আপনাদের ক্লাস নাই। ফিজিক্সের আরো কিছু ক্লাস আপনাদের থাকবে, আরো 3টা চ্যাপ্টার, সম্ভবত 3টা ক্লাসের মতো বাকি। বাট ভাইয়ার সাথে আপনাদের এসএসসির ফিজিক্সের যাত্রা আজকেই শেষ। তো সবাই হচ্ছে যে আমরা একটু কেয়ারফুল থাকবো, আমাদের চলতরিৎ রিলেটেড যা যা কিছু আছে আমরা সবকিছু আজকে ইনশাল্লাহ শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো চলেন আমরা একটু পড়াশোনা করে নিই। চলো বিদ্যুৎ সিকিউ এমসিকিউ সলভ। আমরা একটু ফিরে দেখি যে আমরা কি কি জিনিস শেষ করছি সোফার। আমরা যদি সূত্র আকারে বলি, আমরা প্রথমে দেখছি হচ্ছে আর রোধের সূত্র দেখছি, রো এল ডিভাইডেড বাই এ। এই জিনিসটার কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখে আসছি গত ক্লাসে। তারপর আমরা সিরিজ এবং প্যারালাল সেই সূত্রগুলো দেখছি, যে সিরিজ এবং প্যারালাল কখন কি ধরনের ঘটনা ঘটে। ঠিক আছে, তারপর আমরা দেখছি কি, তারপর আমরা সার্কিট রিলেটেড প্রবলেম সলভ করছি, সার্কিট প্রবলেম সলভ করছি। তারপর আমরা ই ইকুয়ালস টু ভি প্লাস আই স্মল আর বা ডেল ভি প্লাস আই স্মল আর, তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য, এই ব্যাপারগুলো আমরা দেখে আসছি। তারপর আমরা কি দেখছি, কিছু এমসিকিউ দেখছি এবং কিছু সিকিউ দেখছি, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে রোধের বিন্দু কনসেপ্ট, রোধের বিন্দু কনসেপ্ট। তো আমার একটা স্টুডেন্টের কথা মনে পড়ে গেল, ও মনে হয় আপনাদের পরীক্ষা তো 1300-তে, তো 1200-1200-র উপর পেলেই একটা ভালো মার্কস। তো কেউ কেউ 1250-60ও পেয়ে যায়। তো স্টুডেন্টটার এক্সাক্ট নাম্বারটা আমার মনে নাই, মোস্ট প্রবাবলি নাম্বারটা 1259 নাকি 49, আমার খেয়াল নাই। অনেক ভালো স্কোর ছিল, 2 বছর নাকি 1 বছর আগের কথা, সেটাও ভুলে গেছি। তো ওর সাথে আমার যখন দেখা হয়, মানে ও আমাকে হঠাৎ করে রাস্তায় দেখছে, বলতে ভাইয়া কি অবস্থা, কেমন আছেন, আসসালামু আলাইকুম, এই আপনার সাথে এরকম পরিচয় ছিল, ক্লাসে দেখছিলাম এই সে। তো পরে হচ্ছে যে আমি ওকে বললাম, অনেক কথাবার্তা হচ্ছিল, পরে বললো ভাইয়া একটা গুড নিউজ আছে, আমি কিন্তু ভাইয়া ম্যাট্রিক পরীক্ষায় অনেক নাম্বার পাইছিলাম এত এত। পরে আমি বললাম যে আচ্ছা ভাইয়া, নর্মালি তো মানুষজন এত নাম্বার পায় না, তুমি কি এমন করছো বা কি এমন ছিল তোমার মধ্যে যে এটার কারণে তুমি এত এত মার্কস তুলে ফেলছো বোর্ড পরীক্ষায়। ও বলছে যে ভাইয়া একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার অনেক ক্ষুধা ছিল। তো কথাটা আমার কাছে খুব মানে স্মরণীয় কথা হয়ে গেছে আমার কাছে। ও বলছিল ভাইয়া আমার অনেক ক্ষুধা ছিল, মানে ও অনেক অনেক করে চাইছে যে আমি অনেক মার্কস তুলবো, অনেক মার্কস তুলবো ম্যাট্রিক পরীক্ষায়।
সো ওর এই যে অনেক অনেক চাওয়া, অনেক অনেক চাওয়া, এটা কিন্তু মানুষকে অনেক অনেক পাওয়ার দিকে নিয়ে যায়। তো এই যে আমরা চলতরিতের এই সার্কিট শিখতেছি, গতকালকে ম্যাথ শিখছি, তারপরে কেমিস্ট্রি শিখবো, বায়োলজি, অনেক কিছু, এত এত কিছু, এত এত লোড, এগুলা তো অনেক সময় বোরিং লাগবে ভাই, কত কিছু শিখতেছি, এটা একটু ভুল হইলে নাম্বার কমে যাবে, ওইখানে একটু ভুল হইলে মার্কস কমে যাবে। কিন্তু এত কিছুর মধ্যেও ঠিকই অনেকে এনজয় করে হাইয়েস্ট মার্কস, অনেক বেশি সে মার্কস তুলে নিয়ে আসে। কিভাবে করে? বিকজ তার মধ্যে অনেক ক্ষুধা আছে, অনেক ইচ্ছা যে আমাকে পাইতেই হবে। তো এই ক্ষুধাটা জন্ম থেকে হয়? এই ক্ষুধার জন্ম হয় বড় স্বপ্ন থেকে। অনেক ছেলে আছে যাদের স্বপ্ন, ভাই আমি যদি নর্ডেম কলেজে পড়তাম। তো ওই নর্ডেম কলেজে পড়তে গেলে অনেক মার্কস লাগে। অনেকে রাজশাহী বাচ্চা কাচ্চা যারা আছে তারা বলে, ইস আমি যদি রাজশাহী কলেজে পড়তে পারতাম। তো ওইখানে পড়তে গেলে অনেক মার্কস লাগে। তো ওই মার্কস গুলো বা ওই স্বপ্নের জায়গায় যাওয়ার জন্য সে অনেক অনেক পরিমাণ তার ক্ষুধা তৈরি হয় মার্কস উঠানোর। আবার অনেকের আছে যে ভাই মেয়েরা বলে যে ভাই আমাদের কি বলবে, অনেকে আছে হলিক্রসে যাওয়ার ইচ্ছা থাকে, হলিক্রস কলেজে পড়ার ইচ্ছা থাকে। তো তারা দেখা যায় ওইটার জন্য অনেক মার্কস দরকার, তার জন্য অনেক স্ট্রাগল করে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদেরকে খুব হেল্প করে। এবং শেষ দিকে যেহেতু চলে আসছেন, মডেল টেস্ট সামনে শুরু হয়ে যাবে, তারপরে বোর্ড পরীক্ষা। তো বোর্ড পরীক্ষার সময় কিন্তু অবশ্যই নিজের যদি ইচ্ছাটা সর্বোচ্চ না থাকে, তাহলে আপনার উপর ভয় পেয়ে বসবে। মাথায় রাখবেন, আপনার উপর দুইটা জিনিস আছে। দুইটা জিনিসের একটা হচ্ছে ভয়। ভয় অলওয়েজ আপনাকে চারপাশ থেকে জাতা দিয়ে আপনাকে দমায় রাখতে চাবে। আর এইটার বিপরীতে আপনার থাকতে হবে কি প্রচন্ড ইচ্ছা, প্রচন্ড সাহস, প্রচন্ড ক্ষুধা। প্রচন্ড ক্ষুধা এবং প্রচন্ড ভয়ের মধ্যে যুদ্ধ হবে। তো আপনার যদি প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু ভয়টা জিতে যাবে। এবং ভয় যদি জিতে যায়, তাহলে কিন্তু আপনি আপনার বেস্টটা করতে পারবেন না। আপনি দেখা যায় পরীক্ষায় খারাপ করে চলে আসছেন। এই জন্য প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ইচ্ছা থাকা কিন্তু আমাদের অনেক অনেক জরুরি। তো আমরা এই যে জিনিসপাতিগুলো করছি, এটার সাথে আমরা আরো আগের কনসেপ্ট, নতুন কনসেপ্ট, আমাদের কি কি বাকি আছে আমরা একটু দেখি, যে আজকের দিনে আমরা বেসিক্যালি কি কি পড়বো। সো টুডেজ টপিক, আমরা আজকে একটু ডিটেলসে যে জিনিসগুলা পড়বো, এর মধ্যে এক নম্বরে হচ্ছে সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল, ভিডিআর, এটা যদিও শর্টে দেখাইছিলাম, আরো কিছু ম্যাথ দেখাবো। তারপর ইনফাইনাইট সার্কিট, তারপর আমরা দেখব হচ্ছে ডেলভি রিলেটেড, ডেলভি রিলেটেড প্রবলেম। আমরা দেখব হচ্ছে ই রিলেটেড ম্যাথ। আমরা দেখব লোডশেডিং। আমরা দেখব সিস্টেম লস। ঠিক আছে। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে ভালো করে আজকের ক্লাসে বোঝার চেষ্টা করব। সাথে অনেকগুলো সিকিউ এবং এমসিকিউ ইনশাল্লাহ আমরা সলভ করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা একটু শুরু করি। প্রথমে দুই তিন কয়েকটা স্লাইডে আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো। অনেক সময় পরীক্ষা আসে পরিবাহী পদার্থ কাকে বলে। তো পরিবাহী পদার্থ যাদের মধ্যে দিয়ে খুব সুন্দর করে চার্জ গুলো ফ্লো করতে পারে, তাদেরকে পরিবাহী পদার্থ বলে। এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট: সিলভার, তারপর গোল্ড, কপার, স্টিল, সি ওয়াটার। পানিও কিন্তু বিদ্যুতের সুপরিবাহী। মাথায় রাখবেন, অনেক সময় প্রশ্ন আসে যে সিলভার আর গোল্ডের মধ্যে বা সিলভার আর কপারের মধ্যে কে বেশি হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। মাথায় রাখবে, সিলভার হচ্ছে সব থেকে বেশি তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে। তাহলে চলেন, এরপরে আছে হচ্ছে অর্ধ পরিবাহী, যারা পরিবাহীর মতো অনেক সুন্দর পরিবহন করে না, আবার অপরিবাহীর মতো একেবারে পরিবহন করে না এরকমও না। অর্থাৎ তাদের পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি। এদেরকে বলা হয় অর্ধ পরিবাহী, ইংলিশে বলে সেমি কন্ডাক্টর। ঠিক আছে। তো এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। এদের হচ্ছে এই এক্সাম্পল, নামগুলো কি বলা আছে? নামগুলো এখানে বলা নাই। এটা যেমন হচ্ছে, আমি একটু এক্সাম্পল গুলা লিখে দিই। এক্সাম্পল হচ্ছে সিলিকন, তারপর জার্মেনিয়াম, এগুলো হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী। তারপর অপরিবাহী, অপরিবাহী হচ্ছে যেগুলো পরিবহন করতে পারে না। এদের মধ্যে কি আছে দেখেন, কাঠের টুকরো আছে, প্লাস্টিক আছে, তারপর হচ্ছে বই খাতা কাগজ, এই জিনিসপাতি গুলো হচ্ছে আমাদের অপরিবাহী। রাবার, হ্যাঁ, এগুলো হচ্ছে অপরিবাহী। যাদের ফ্রি ইলেকট্রন আছে তাদেরকে কি বলা হয়, একজন জিজ্ঞেস করছে। যাদের ফ্রি ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় হচ্ছে পরিবাহী। কারণ ইলেকট্রন যদি ফ্রি থাকে তাহলে সে মুভ করতে পারবে, আর সে যখন মুভ করতে পারবে তখনই হচ্ছে কারেন্ট তৈরি হবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এর পর একটু যাই সামনের অংশে, বর্তনীর প্রতীক। বর্তনীর এই সিম্বল গুলা কিন্তু আপনাদের জানা থাকা লাগবে, যে এইটা দ্বারা সুইচ বুঝায়, এইটা দ্বারাও সুইচ বুঝায়, কিন্তু এইটা মানে কি সুইচটা অন, মানে সুইচটা খোলা।
ওপেন, এটা হচ্ছে সুইচটা ওপেন বোঝায়। ওপেন মানে কি? ওপেন মানে হচ্ছে অফ, ওপেন মানে অফ। আর ক্লোজড মানে কি? ক্লোজড মানে হচ্ছে সুইচটা অন করা আছে, ঠিক আছে? তো আমাকে যদি বলে একটা সুইচ অন করা, তার মানে হচ্ছে ক্লোজ করা আছে। আর যদি বলে একটা সুইচ অফ করা, তার মানে হচ্ছে সুইচটা ওপেন করা আছে, এটার মধ্যে কারেন্ট যেতে পারবে না, ঠিক আছে? তারপর এটা তো তড়িৎ কোষ, অনেকগুলো তড়িৎ কোষ মিলে ব্যাটারি তৈরি হয়, সেটা চিহ্ন, ডায়োডের চিহ্ন, রোধের চিহ্ন, পরিবর্তনশীল রোধের চিহ্ন। তারপর এটা বাতির চিহ্ন, লাইটের চিহ্ন, এটা মাথায় রাখতে হয়। এটা ফিউজ, ফিউজের চিহ্ন, ভোল্টমিটার, অ্যামিটারের চিহ্ন, বাদ বাকিগুলো খুব একটা লাগে না, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্বল গুলো। সিম্বল গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ভেজা কাঠ কি পরিবাহী নাকি অপরিবাহী জিজ্ঞেস করছে। ভেজা কাঠ পরিবাহী, ভেজা কাঠ যদি হয় তাহলে পরিবাহী, আর যদি শুধু কাঠ হয় তাহলে অপরিবাহী। ওকে, আচ্ছা, তাহলে এবার আসেন সিস্টেম লস বা এই জিনিসপাতিগুলো সম্পর্কে আমরা পড়বো। বাট তার আগে ভাইয়া একটু অন্য কাজ করব আপনাদের জন্য। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা সার্কিট দেখব। সার্কিটটা হচ্ছে ইনফাইনাইট সার্কিট। ইনফাইনাইট সার্কিট সম্ভবত আমাদের এখানে করা আছে, আমি একটু দেখি, যদি করা থাকে তাহলে আমরা এটা দিয়ে একটু বুঝবো। আচ্ছা, একটা সার্কিট আমাদের কাছে দেওয়া আছে, এই সার্কিটের রোধ কত সেটা আমরা একটু বের করব। এইটার নাম হচ্ছে ইনফাইনাইট সার্কিট। তো ইনফাইনাইট সার্কিট কিভাবে সলভ করা হয়? হ্যাঁ, আমাকে কত সুন্দর সুন্দর কোশ্চেন করতেছে, ভাইয়া বাস কি পরিবাহী কিনা। মানে ওর লাইফে যে এই জিনিসটা সে প্রচুর পরিমাণে সে হচ্ছে ফেস করে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? কে বলছে? আব্দুল মালেক। হ্যাঁ, নামটা সুন্দর খুব, প্রশ্নটাও এরকম সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তো আচ্ছা, তো আমাদের বাস কি পরিবাহী কি অপরিবাহী? নর্মাল বাস যদি হয় সেটা অপরিবাহী, বাসটা যদি ভিজা থাকে সেটা আবার পরিবাহী, ঠিক আছে? ওকে, তো এবার চলেন, এইটা একটা ইনফাইনাইট সার্কিট, অসীম সার্কিট বা অসীম বর্তনী বলা যায়। কারণ কি? এই যে 2 3 4 এই জিনিসটা অসীম সংখ্যক বার রিপিট হয়েছে। সো এ এবং বি এই দুইটা বিন্দুর মাঝে তুল্য রোধ কত সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে চলেন আমরা একটু সলভ করি। খেয়াল করেন, আমাদের এ আর বি এর মাঝে এদিক থেকে যদি আমরা তাকাই, এ আর বি এর মাঝে এদিক থেকে যদি আমি তাকাই, তাহলে আমার যেই সার্কিট আমি দেখব, আমি যদি এইটুকুকে বাদ দিয়ে এই দিক থেকে তাকাই, ধরেন এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। আমি যদি এই 2 3 4 কে বাদ দিয়ে তাকাই, তাও কি আমি একই জিনিসই দেখবো না? যে 2 3 4 এই জিনিসটা অসীম সংখ্যক বার আছে। কেন? কারণ ধরেন অসীম থেকে যদি একটা অংশ বাদও যায়, তাও তো অসীম সংখ্যকই থেকে যায়, তাই না? অসীম থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কি কমবে? কমবে না, অসীমই থাকবে। তাহলে আমার এ আর বি এর মাঝে এই পাশ থেকে তাকাইলে যেই রোধ আমি পাবো, সি আর ডি এর মাঝে তাকাইলে, এইটুকুকে বাদ দিয়ে তাকাইলে একই জিনিসই আমি পাবো। তাহলে আর এ বি যে কথা, আর সি ডি একই কথা। তো ধরে নিলাম এইটার মান হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এবার আসেন, আমরা একটু এইভাবে চিন্তা করতে পারি কিনা এই সার্কিটটাকে। ধরেন এখানে ছিল আমাদের এ, এখান থেকে একটা 2, একটা 3, আর এখানে হচ্ছে বি। তো 2 3 4। এইখানে ছিল কি আমাদের সি, এই জায়গায় ছিল ডি, তাই না? সি আর ডি এর মাঝে এই যে এখানে অসীম সার্কিটটা চলে গেছে। তো আমরা তো ধরেই নিছি যে সি আর ডি এর মাঝে তুল্য রোধটা কত? এক্স, এটা আমরা ধরে নিছি। তাহলে আমরা এই পুরো অসীম বর্তনীটার পরিবর্তে এটার যে তুল্য রোধটা, সেই এক্সটা এখানে বসাই দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এখন দেখেন, এই সার্কিটের তুল্য রোধ যদি বের করতে হয়, আর এবি যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করেন 2, তার সাথে হচ্ছে এই দুইটা প্যারালালে, মানে এই দুইটা প্যারালালে আছে 2, এইটা এটা, এই তিনটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে আমরা বলতে পারবো কি 2 + 3 এবং এক্স তারা প্যারালালি আছে, সাথে হচ্ছে 4, এই তিনটা সিস্টেম হচ্ছে আবার সিরিজে আছে। এখন তাহলে আমরা খেয়াল করি, 2 আর 4 মিলে কত হবে? 6। 3 এবং এক্স দুইটাকে প্যারাল করলে উপরে হয় তাদের গুণফল, নিচে হয় তাদের যোগফল। তাহলে এটাকে একটু সাজায় লিখলে কি হয়? 3 + x, এদিকে 3 6 18, এদিকে 6x, আর এদিকে থ্রাইস এক্স, দ্যাট মিনস 18 + 9x ডিভাইডেড বাই 3 + x। এই হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল যে ভাইয়া মানব দেহ কি পরিবাহী কিনা। মানব দেহ পরিবাহী। কেন পরিবাহী? কারণ মানব দেহের ভিতরে 70 থেকে 80% হচ্ছে পানি,
পানি যেহেতু পরিবাহী এবং মানব দেহের ম্যাক্সিমাম অংশ যেহেতু পানি দ্বারা তৈরি, এই কারণে কিন্তু মানব দেহ পরিবাহী। ওকে, আচ্ছা, তো এবার আসেন আমরা যদি একটু আর এবির কথা চিন্তা করি, দেখেন আর সিডি যদি এক্স হয় আর এবিও কত হবে? এক্স। কেন হবে? কারণ এই সিডি এর মাঝখান থেকে তাকাইলে আমি যা দেখবো, এ আর বি এর এদিক থেকে তাকাইলে একই জিনিসই দেখবো, যে 2 3 4 এর এই লুপটা অসীম সংখ্যক বার রিপিট হচ্ছে। তাহলে আমি আর এ বি এটার পরিবর্তে বলতে পারি হচ্ছে এক্স ইকস টু কত পাইলাম? 3 + x উপরে হচ্ছে 18 + x। এবার যদি আমরা একটু গুণ করে দিই, আমি এই পাশ থেকে একটু লিখি, তাহলে x সমান সমান আমার কত, বা আমি একটু গুণ করে দিলে আমি কি পাবো? গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে 3x + x² ইজ ইকুয়ালস টু 18 + 9x। এখানে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, আমি আবেগের বসে 9টা লিখিনি, 9x, 18 + 9x। তাহলে আমাদের পুরো সিস্টেমটা কি আসতেছে? x² - 6x - 18 = 0। তাহলে এখান থেকে সলভ করলে এক্স এর ভ্যালু কত সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখি এটার ভ্যালু কত আসে। 1 - 6 - 18 সলভ করলে দুইটা ভ্যালু আসবে। এক্স এর একটা ভ্যালু আসবে 8.196 আর আরেকটা ভ্যালু আসবে -2.196। তো আমরা তো জানি রোধের মান তো নেগেটিভ হইতে পারে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে তাহলে 8.196। এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে অসীম সার্কিটের তুল্য রোধ কত সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। আমাকে যেমন নুরুল বলছে যে ভাইয়া এটাতে তো কোনো ব্যাটারি ছিল না, তাহলে কি এটা তুল্য রোধ বের করা যাবে? মাথায় রাখবেন, তুল্য রোধ বা রোধ বের করার জন্য ব্যাটারি থাকা শর্ত না, ব্যাটারি ছাড়াও তুল্য রোধ বের করা যায়। ওকে, এবার আসেন আমি পুরা ম্যাথটা আরেকবার একটু আপনাদের জন্য রিপিট করি। মাথায় রাখবেন, নতুন কিছু দেখলে প্রথমবার না বোঝা স্বাভাবিক, কিন্তু দ্বিতীয়বার যদি না বোঝেন সেটা হচ্ছে আপনার ফেইলিওর। তো এইবার হচ্ছে সবাই যারা বুঝতে পারছেন তারা তো কংগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারেন নাই তারা এইবার টোটাল ফোকাসটা ভাইয়ার সাথে আগামী 1 মিনিট দিবেন, দেখবেন আপনার বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 2 3 4 একই জিনিসটা কি বারবার রিপিট হচ্ছে? আপনি যদি এইটুকু অংশ বাদ দেন, মনে মনে এইটুকু অংশ বাদ দেন, এই 2 3 4টা বাদ দেন, এইখান থেকে যদি আপনি তাকান, এই সি আর ডি বিন্দুর এই পাশ থেকে যদি আপনি তাকান, তাহলে আপনি একই জিনিস দেখবেন না? 2 3 4 2 3 4 2 3 4, এই লুপটা অসীম সংখ্যক বার চলে গেছে। তাহলে আমি যদি এই 2 3 4 এর অংশ এ আর বি এর মাঝে এইটুকু অংশ বাদ দিয়েও চিন্তা করি, তাহলেও যা পাবো এইটা সহ চিন্তা করলেও এক্স্যাক্টলি তাই পাবো। এখন আমি ধরে নিলাম এ আর বি এর মাঝে তুল্য রোধটা এক্স, তাহলে সি আর ডি এর মাঝে তুল্য রোধটাও কি হবে? এক্স। এখানে যদি আপনি চান তাহলে আপনি এটা লিখতে পারেন যে ধরি, এটা আপনি ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন আমাদের এই সার্কিটটাকে আমি এখন একটু আলাদাভাবে আঁকবো। কিভাবে আঁকলাম? দেখেন এই যে এ আর বি আছে, এ আর বি আছে, 2 3 4 2 3 4, এইখানে তো আরো অসীম সংখ্যক জিনিস ছিল, বাট এই সি আর ডি এর মাঝে সবকিছু মিলাই যেটা হবে সেটাকে আমি কি ধরছি? এক্স। তাহলে আমি পুরা সব অসীম সংখ্যক সার্কিট লেখা যে কথা, শুধু এক্স লেখা কি একই কথা। এবার দেখেন এই 3 আর x কিসে আছে? সমান্তরালে বা প্যারালালে। ওকে, তাহলে 3 আর x প্যারালাল হইলে কি হয়? উপরে গুণফল নিচে যোগফল। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে একটা রোধ হইলো 2, তারপর এই রোধটা আর 4, এই তিনটা কি একসাথে সিরিজে আছে? তাহলে 2 + এইটা +4 একই সিকোয়েন্সে লিখছি। তিনটা যোগ করলে কি এ আর বি এর মাঝে তুল্য রোধ কত সেটা পেয়ে যাব। এবং এ আর বি এর মাঝে যে তুল্য রোধটা সেটা কত? আমরা ধরে নিছি এ আর বি এর মাঝে তুল্য রোধটা হচ্ছে এক্স। তাহলে এখানে আর এ বি এর জায়গায় এক্স লেখা যায়, এখানে এক্স লেখা যায়। এখন খেয়াল করেন 2 আর 4 মিলে 6 হয়, আর এখানে কি হবে? উপরে দুইটার গুণফল নিচে যোগফল। আমরা একটু সাজাই লিখলাম 3 + x, 6 সাথে লসাগু করলে কি হয়? 6, 3 6 18 + 6x আর উপরে 3x ছিল, তাহলে 18 + 9x নিচে 3 + x। তারপর এইদিকে গুণ করলে কি হয়?
5x প্লাস এক্স স্কোয়ার, ওইদিকে 18 প্লাস 9x। তাহলে এক্স স্কোয়ার থাকলো, 9x টা এই পাশে আসলে 3 মাইনাস 9x, দ্যাট মিনস মাইনাস 6x। 18 টা এদিকে আসলো মাইনাস 18। সলভ করলে x এর একটা মান পেলাম। এই x এর মানে আমি কি ধরছিলাম? a আর b এর মাঝে তুল্যরোধ ধরছিলাম। তাহলে a আর b এর মাঝে তুল্যরোধটা আমরা কত বের করে ফেললাম। ঠিক আছে, আমার সাথে 1000-এর বেশি মানুষ কানেক্টেড আছে, আমি জানি না কতজনকে বুঝাইতে পারছি, বাট আপনারা আমাকে এই মুহূর্তে একটু কমেন্ট করে জানান যে কে কে এই অসীম রোধের যে সার্কিট, ইনফাইনাইট সার্কিটের এই ম্যাথটা যারা বুঝতে পারছেন, ভাইয়াকে একটু কমেন্ট করে জানান যে ভাইয়া বুঝতে পারছি। অনেকে বলছে বুঝতে পারছে, কংগ্রেচুলেশন আপনাদেরকে। আর একটা জিনিস ভাই একটু বলি, এই কথাটা অনেকের মনে হইতে পারে যে ভাইয়া এ আর বি এর মাঝে তুল্যরোধটা এক্স ধরলেন, ঠিক আছে, সি আর ডি এর মাঝে তুল্যরোধটা এক্স ধরলেন কেন? এটা না অনেকে হজম করতে পারে না। আপনি চিন্তা করেন তো, একটা সাগর থেকে যদি আপনি 1 ফোঁটা পানি সরায় ফেলেন, তাহলে সাগরের পানির পরিমাণ কি হবে? একদম সেমই থেকে যাবে না? তাহলে এখানে কি অসীম, মানে সাগরের কাছে এক বিন্দু যে কথা, অসীমের কাছে একটা, মানে এরকম 2 3 4 মিলে একটা লুপ, 2 3 4 মিলে আরেকটা লুপ, 2 3 4 মিলে আরেকটা লুপ, এরকম লুপ অসীম সংখ্যক আছে, মানে কি অনেক অনেক অনেকগুলো আছে। সাগর থেকে একটা পানির ফোঁটা সরানো যে কথা, অসীম লুপ থেকে একটা লুপ সরানো তার থেকেও ছোট কথা। তাইলে বুঝতেই পারতেছেন, একটা লুপ যদি আমি বাদ দিই তাতে কিছুই যায় আসে না। আমি এ আর বি এর মাঝে এই দুই বিন্দু, এই পাশ থেকে যদি আমি তাকাই, তাহলে আমি যে জিনিসটা দেখবো যে 2 3 4 এই লুপটা অসীম বার আসতেছে। আমি যদি এইটাকে বাদ দিয়ে সি আর ডি এর বিন্দু থেকে তাকাই, তাও কি দেখবো? 2 3 4 এই জিনিসটা অসীম সংখ্যক বার আসতেছে। তাহলে দুইবার তো আমি একই জিনিসই পাইছি। এই কারণে আমরা বলতে পারি এ আর বি এর মাঝে যদি এক্স হয়, সি আর ডি এর মাঝেও এক্স হবে। তারপর কি লিখছি? এ আর বি এর মাঝে তুল্য রোধ, এটা কি? এইটা 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 এদের যোগফল। কেন যোগফল? কারণ এই তিনটা কিসে আছে? সিরিজে আছে। এই দুইটা কিসে ছিল? প্যারালালি, সেটা বসাইছি, তারপর বাকিটা করে ফেলছি। ওকে, আচ্ছা। এইবার ইনফাইনাইট সার্কিটের পর আমি আপনাদেরকে দুই একটা জিনিস দেখাবো। এর মধ্যে একটা হচ্ছে ভিডিআর, এটা গত ক্লাসেও বলছিলাম বাট খুব ইম্পর্টেন্ট, তাই এক্সাম্পল সহ বলবো। ভিডিআর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল, এটা কোথায় কাজ করে? এটা হচ্ছে সিরিজে জন্য প্রযোজ্য, সিরিজ সার্কিট এ প্রযোজ্য। ওকে, আচ্ছা। তাহলে ভিডিআর কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা একটা সার্কিট নিব। এই সার্কিটটা হচ্ছে এরকম যে ধরেন অনেকগুলো রোধ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে দিলাম। এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা ধরেন হচ্ছে বললাম আমি 60 ভোল্ট। এটা 2 ওহম, এটা 3 ওহম, 5, এটা 4 ওহম, এটা 1 ওহম। ঠিক আছে, এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া এখানে 3 ওহম, এইটা দুই প্রান্তে কতটুকু ভোল্টেজ পাওয়া যাবে? 3 ওহমের দুই প্রান্তে কতটুকু ভোল্টেজ পাওয়া যাবে? একজন অনেক জ্ঞানী ব্যক্তি আমাকে বলছে, ভাইয়া আগের অঙ্কটা ভুল হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 18। না ভাইয়া, ভুল হয়নি। ঠিক আছে ভাইয়া, ভুল হয়নি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি এই সার্কিটটার ক্ষেত্রে আমাকে 3 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ পাওয়া যাবে, এটা বের করতে হলে আমরা দুই ওয়েতে করতে পারি। একটা হচ্ছে নর্মাল নিয়ম, দেখেন কিভাবে করব, একটা নর্মাল নিয়মে করব। সেটা কি ভাই? এইদিকে কতটুকু কারেন্ট যাবে সেটাকে আমি আই বললাম, তাহলে আই ইকুয়ালস টু কি হবে? টোটাল ভোল্টেজ বাই রোধ কত আছে? 2 3 4 1, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 1, 7 3 10, দ্যাট মিনস 60/10, তার মানে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমাকে যদি 3 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ বের করতে বলে, আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু আই আর। কতটুকু কারেন্ট যাচ্ছে? 6 অ্যাম্পিয়ার। এটার রোধ কত? 3 ওহম। গুণ করলে কত হয়? 3 6 18 ভোল্ট। তার মানে আমার যে টোটাল ভোল্টেজ ছিল, টোটাল ভোল্টেজের মধ্যে 18 ভোল্ট হচ্ছে আমি 3 ওহমের মধ্যে দিয়ে পাচ্ছি।
এটা হচ্ছে নর্মাল সিস্টেম, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি ভিডিআর অ্যাপ্লাই করি, ইউজিং ভিডিআর ভোল্টেজ ডিভাইডার রুল, সেটা যদি ইউজ করি তাহলে কিভাবে করতে হয়। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে হইলে মাথায় রাখবেন, যার মধ্যে দিয়ে ভোল্টেজ চাচ্ছেন, যেন আমি 3 ওহমের মধ্যে ভোল্টেজ চাচ্ছি, সেখন কি করতে হয়, প্রথমে টোটাল ভোল্টেজটা লিখতে হয়। টোটাল ভোল্টেজ কত, 60 ভোল্ট, সেটা লিখলাম, ইনটু যার মধ্যে দিয়ে রোধ বের ভোল্টেজ বের করতে চাচ্ছেন, উপরে তার ভোল্টেজ, নিচে হচ্ছে যতগুলো রোধ আছে সবগুলার রোধ, 4+1। তাহলে দেখেন ভাইয়া কি করলাম, যে প্রথমে কি করতে হয়, কোনো একটা রোধের মধ্যে দিয়ে, অনেকগুলো রোধ যদি সিরিজে থাকে, তাহলে যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ বের করতে হলে প্রথম কাজ হচ্ছে টোটাল ভোল্টেজটা লেখা, লিখলাম 60। তারপর যার মধ্যে দিয়ে আপনি ভোল্টেজ চাচ্ছেন তার রোধ লিখবেন, নিচে হচ্ছে সবগুলো রোধের যোগফল লিখবেন। তাহলে দেখবেন আমরা এখান থেকে এইটার মান পেয়ে যাব। তো আপনারা একটু ক্যালকুলেট করতে পারেন, আমি ডিরেক্টলি বললাম এটা হচ্ছে 18 ভোল্ট হবে। তো আমাকে একটু ক্যালকুলেট করে আপনারা জানান দুইটা কি সেম আসছে কি আসে নাই। বুঝতে পারছেন? এই তো অনেকেই বলছে বুঝতে পারছি। অর্ধ পরিবাহীর ভিতর কেন কম পরিবহন করে? কারণ অর্ধ পরিবাহীর মধ্যে অত বেশি ফ্রি ইলেকট্রন থাকে না। অর্ধ পরিবাহীর স্ট্রাকচারটা এমন ভাবে থাকে যে ওইখান থেকে অত ভালো পরিমাণ ইলেকট্রন মুক্ত হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু ডান করে ফেললাম। এবার আমরা দেখব হচ্ছে সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল। সিডিআর, এটাকে আমরা বলতে পারি কারেন্ট ডিভাইডার রুল। তো সিডিআর কোথায় অ্যাপ্লাই হয়? এটা অ্যাপ্লাই হয় হচ্ছে প্যারালাল সার্কিটে। প্যারালাল সার্কিটে অ্যাপ্লিকেবল। ওকে, তো এখন চলেন আমরা একটু দেখি যে এটার সিস্টেমটা কিরকম। ধরেন আমার কাছে অনেকগুলা রোধ প্যারালালে আছে। আচ্ছা, তো আমাদেরকে একটা সার্কিট দিয়ে দিছে। এই সার্কিটের মধ্যে দেখেন 4টা ওহম আছে, 4টা রোধ আছে, 10, 5, 20, 20, 4টা রোধ আছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, জিজ্ঞেস করছে 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেই কারেন্টটা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এই অঙ্কটা দুই ভাবে সলভ করতে পারি। একটা সলভ করতে পারি কিভাবে, একটা সলভ হচ্ছে খুবই সিম্পল। আমরা যদি I5 ওহম সেটা যদি বের করি, অর্থাৎ আমরা যদি আই প্রাইমটা বের করি, তাহলে কি করা যায়, ওই যে V/R এটা নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন 10, 5, 20, 20, এই চারটা কি পরস্পরের সাথে প্যারালালে আছে, সমান্তরালে আছে। যদি রোধগুলা প্যারালালি হয়, সবারই কি দুই প্রান্তে ভোল্টেজটা সেম হবে, তাহলে সবারই কি দুই প্রান্তে ভোল্টেজ কত করে, 20 করে, ডিভাইডেড বাই কার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, 5 ওহমের মধ্যে দিয়ে। তাহলে 20/5 কত হইল, 4 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 4 অ্যাম্পিয়ার। 5 ওহমের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। সো কৌশিকী চাঁদ সে বলছে ওর লুঙ্গি খুলে গেছে, আহারে বেচারা। আচ্ছা, তো আমাকে 5 ওহম, আপনারা আপনাদের বন্ধুকে একটু সমবেদনা জানায়েন। ওর কি কারণে জানি এত সুন্দর সুন্দর কমেন্ট করার ইচ্ছা হয়েছে, অনেকবার খালি কমেন্ট করতেছে ভাই আবার লুঙ্গি খুলে গেছে। আমি জানি না ও কি করতে এই কমেন্ট করছে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমরা যেটা করব 5 ওহমের মধ্যে দিয়ে আমরা হচ্ছে কারেন্টটা বের করব, ওর ভোল্টেজ বাই ওর রোধ, সবারই দুই প্রান্তে ভোল্টেজটা সেম। সো 20/5 ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার, এটা আমরা সবাই বের করলাম। এখন বলুন ভাইয়া এইটা সিডিআর দিয়ে কিভাবে বের করা যায়? ইউজিং সিডিআর, বা আমি ফার্স্টে যদি টোটাল কারেন্টটা বের করি যে ভাই এখানে টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট কিভাবে বের করা যায়? ভি ডিভাইডেড বাই সবগুলা রোধ প্যারালালি আছে, সবগুলা রোধ মানে আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ বের করতে হবে। তাহলে আমার ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 20, তুল্য রোধ কত? 20, 20, 10, 5, এই সবগুলো প্যারালালে আছে। তাহলে প্যারালাল করলে কত হয়? 20, 20, 10, 10, 10, 5, 5, 5, আড়াই। দেখবেন আপনি যদি ক্যালকুলেটর দিয়ে করেন প্যারালাল করলে এটা আড়াই আসবে। তাহলে 4, তাহলে দুগুণে হচ্ছে 8, 8 অ্যাম্পিয়ার আসবে। আপনি চাইলে করে দেখতে পারেন ক্যালকুলেটর দিয়ে, যেহেতু আমি মোটামুটি সহজ ডাটা দিছি মুখোমুখি করে ফেলতে পারছি। তাহলে এবার দেখেন আপনি যদি আই প্রাইম বের করতে চান, আপনার সিডিআর যদি ইউজ করেন, যদি আপনি সিডিআর ইউজ করেন, ইউজিং সিডিআর, যদি আপনি সিডিআর ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে টোটাল যে কারেন্টটা আসতেছে, টোটাল যে কারেন্টটা আসতেছে আই, সেই আইটা বসাইতে হবে। আইটা কত পাইলাম? 8, সেই 8 বসাবো ইনটু যার মধ্যে দিয়ে বের করতে চাচ্ছি, কার মধ্যে দিয়ে? 5 এর মধ্যে দিয়ে, উপরে সেই 5 এর ইনভার্স বসাবো। নিচে কি হবে? যতগুলো আছে সবগুলোর ইনভার্স। কত কত আছে? 10 আছে, 10 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 20 ইনভার্স প্লাস 20 ইনভার্স। এখন আপনি যদি এটা করেন দেখবেন করলে এক্স্যাক্টলি 4 অ্যাম্পিয়ার চলে আসবে। আপনারা যাদের ক্যালকুলেটর আছে হাতে, ক্যালকুলেটর দিয়ে করে দেখেন, এক্স্যাক্টলি হচ্ছে যে চলে আসবে এটা। আমাকে যদি কেউ ক্যালকুলেটর করে থাকেন, করে আমাকে অ্যান্সারটা জানায়, ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার তো এটাই সহজ ছিল, আমি কষ্ট করে সিডিআর ইউজ করে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করার কি দরকার ছিল? এইটার কারণ হচ্ছে আপনাকে সবসময় এত সহজ সার্কিট দিবে না। অনেক সময় সার্কিটটার মধ্যে এই ভোল্টেজটাই দেওয়া থাকবে না, জাস্ট কতটুকু কারেন্ট ঢুকতেছে সেটা দেওয়া থাকবে, বাদ বাকি অংশ সার্কিটে দেওয়া থাকবে না, এটা অদৃশ্য থাকবে। তখন আপনাকে এইটা থেকে এটা বের করা কিন্তু ঝামেলা, আপনাকে একবার তুল্য রোধ বের করা, তারপর টোটাল ভোল্টেজ বের করা, ওইটার আবার রোধ দিয়ে ভাগ করা, অনেক পেঁচানো। তো আপনি যদি এই পুরো সার্কিট না দিয়ে শুধু এই কারেন্টটা দেওয়া থাকতো 8 অ্যাম্পিয়ার, তারপর এটা বের করতে বলতো, তখন আপনি কিন্তু সিডিআর জানা থাকলে খুব ইজিলি আপনি এটা বের করে ফেলতে পারতেন। তাহলে সিডিআর এবং ভিডিআর এগুলো কখনো কখনো আমাদের সার্কিট সলভ করার জন্য, স্পেশালি বড় সার্কিট যদি হয়ে থাকে, এগুলো সলভ করার সময় খুব কাজে লাগে। সো সার্কিটের জন্য বস হইতে হলে আপনাকে সব ধরনের টেকনিক জানা থাকা লাগবে। কোনো অঙ্কে এই টেকনিক ইজি হবে, কোনো অঙ্কে ওই টেকনিক ইজি হবে, বাট আপনি সব টেকনিক যদি জানা থাকে তাহলে কোনো অঙ্কে আপনি আর ভয় পাবেন না। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি। ডান। এবার আমরা একটা ছোটখাটো সার্কিট করব, একটি ছোট সার্কিট। সবাই খাতায় লেখেন একটি ছোট সার্কিট, একটি ছোট সার্কিট, সবাই লেখেন একটি ছোট সার্কিট। আমি প্রতি ব্যাচকে এরকম একটা করে সার্কিট করাই, ছোট একটা সার্কিট করাই। যারা সন্ধ্যায় নাস্তা খান না, একটু পানি টানি খেয়ে নিয়ে অঙ্কটা সার্কিটটা শুরু করবেন, বিকজ এটা খুবই ছোট সার্কিট হবে। তো চলেন আমরা একটু সার্কিটটা আঁকি।
দেখেন ভাই, একটা ছোটখাটো সার্কিট আঁকার চেষ্টা করছি। আমাদেরকে যেটা করতে হবে, এই সার্কিটের এখানে এ আছে আর ওই মাথায় বি আছে, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন হচ্ছে আর এ বি ইকুয়ালস টু হোয়াট? কোশ্চেন হচ্ছে আর এ বি ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে? তো আমরা একটু যে বললাম না ছোট সার্কিট করবো, এই হচ্ছে সেই ছোট সার্কিট। চলেন আমরা এটা একটু সলভ করি। মাঝখানে এখানে একটা ছোট দাগ এক্সট্রা চলে আসছে, এই তো। আমরা মিলিয়ে দিতে না, এই যে মিলিয়ে গেল। এবার আসেন আমরা কিছু মান বসাই। তো বিসমিল্লাহ, মান বসানোটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি রোধগুলো একটার পর একটা দিব, আপনারা একটু খেয়াল রাখবেন। সো আমরা যেটা পেলাম, আচ্ছা তো এই তো আমি মোটামুটি সার্কিটটা এঁকে ফেলছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে সার্কিটটা এঁকে ফেলছি। আমি জানি আপনারা খুব নিমিষের মধ্যে সার্কিট এঁকে ফেলবেন। তো যারা হচ্ছে ছোটখাটো সার্কিট দেখলে আঁকতে ইচ্ছা করে না, তারা কি করতে পারেন, তারা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। আহ এবং স্ক্রিনশট নিয়ে আপনাদের শেষ দিনের স্মৃতি আপনি লিখতে পারেন শিখবো জিতবোতে পোস্ট, শেষ দিনের স্মৃতি শুভ ভাইয়ার সাথে একটি ছোট সার্কিট। ক্যাপশনও বলে দিলাম, শেষ দিনের স্মৃতি শুভ ভাইয়ার সাথে একটি ছোট সার্কিট, ঠিক আছে? একটু দুষ্টুমি বলছে, ভাইয়া আমাদের সাথে একটু দুষ্টুমি করতেছে, একজন বলছে। অনেক বলছে স্যার ওয়েট করেন, একটা পোজ দেন। এই যে পোজ দিয়ে তো দাঁড়ায় আছি, তাই না? পোজ দিয়ে দাঁড়ায় আছি না ভাইয়া? 5 সেকেন্ড সময় দিব, দেখি কে কি স্ক্রিনশট নিতে পারে। 1, 2, 3, 4, এই তো 5 হয়ে গেছে। ওকে ওকে ওকে, ডান। তাহলে আমরা এবার শুরু করি, তাই না? শুরু করি। এবার হচ্ছে আমাদেরকে এটা সলভ করতে হবে, শুধু স্ক্রিনশট নিলে হবে? সলভ করা লাগবে না? তো আমরা সলভ করা শুরু করি। সলভ করার জন্য
এইটা থাকবে, এই চিত্রটা আপনাদের পিপিটিতে থাকবে, কিন্তু আমি যেটা করব এইটাকে কপি করব, কপি করে আরেকটা স্লাইডে আমি দেখাবো আপনাদেরকে। তো এই স্লাইডে হচ্ছে আমি এটা সলভ করব, মানে অন্য একটা কালার দিয়ে আমি সলভ করব। আর আগের স্লাইডে অলরেডি এটা রয়ে গেছে, সমস্যা নেই, এটা আপনি পরে বাসায় নিজে নিজেও ট্রাই করতে পারবেন। চলেন প্রথমে সহজ থেকে শুরু করি, ঠিক আছে? একদম সহজ থেকে শুরু করব। প্রথমে খেয়াল করেন, এই যে আমাদের এই জায়গায় যদি আমরা বলি, এখান থেকে শুরু করি, তাই না? দেখেন, এই যে 10 এবং 10, দুইটা 10 মিলে কত হবে? দুইটা 10 প্যারালাল হলে আহ একজন নুসাইবা বলছে আমি স্ক্রিনশট নিতে পারি না কেন? 3 ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নিতে পারেন বা স্ক্রিনশটের অপশন খুঁজে নিতে পারেন, লাইভ ক্লাসে আপনি নিতে পারবেন, সমস্যা নাই। 10 আর 10 মিলে 5 হয়। 5-এর সাথে 55 মিলে কত হবে? 5 এবং 55 সিরিজে আছে, তাহলে এই দুইটা মিলে 60 হবে। তাহলে দেখেন, আমি যে এই টোটালটার পরিবর্তে কি লিখতে পারি? টোটালটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে 60। এইটুকু তো ক্লিয়ার, তাই না? 10 আর 10 মিলে 5 হয়েছে, 5-এর সাথে 55 যুক্ত করে আমার 60 হয়েছে। মাথায় রাখবেন, একই জাতীয় অনেকগুলা রোধ যদি প্যারালালি থাকে, যেমন 10 এবং 10 দুইটা প্যারালালি ছিল, তখন তুল্যরোধ হয় হচ্ছে R/N, 10/2, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তো ভাইয়া, 60, 60, 60, এই তিনটা 60 কিসে আছে? সমান্তরালে আছে বা প্যারালালি আছে। তাহলে 60, 60, 60 তিনটা যেহেতু একই, তাহলে R/N মানে 60/N কত? 3। তাহলে এই তিনটা মিলে কত হবে? 20 হবে। এই তিনটা মিলে তখন 20 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে, কত লিখতে পারি? এই তিনটার পরিবর্তে 20 লিখতে পারি। তাহলে আমি এটা 20 বসাই দিই। আচ্ছা, তাহলে 20 বসাই দিলাম। আচ্ছা, এবার দেখেন, আমাদের এই জায়গায় একটু আমরা খেয়াল করি, 80 আর 80 দুইটা 80 মিলে কত হবে? 40 হবে। আচ্ছা, এবার দেখেন 10 আর 10 দুইটা 10 মিলে কত হবে? দুইটা 10 মিলে হবে 5। দুইটা 10 মিলে হইলে কত? 5। 5 আর 35 মিলে কত হবে? 40। যোগ করলে হবে 40। তাহলে নিচের এই পুরা ঝামেলাটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 40, আর উপরের পুরো ঝামেলাটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আরেকটা 40। তাহলে আমাদের কি হইলো? আরেকটা 40। এখন 40 আর 40 দুইটা 40 মিলে কত হবে? দুইটা 40 মিলে হবে হচ্ছে 20। দুইটা 40 মিলে হয়ে যাবে 20। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টোটাল 20। এখন তাহলে আমরা দেখব নিচের রাস্তায় আমাদের কি অবশিষ্ট আছে। 400 যোগ 20, 420 যোগ 50, 470 যোগ 20, 490। তাহলে নিচের এই সবগুলোকে যোগ করলে আমরা একটা রোধ পাই, যেটার মান হচ্ছে 490। এটার মান কত? 490। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার, ওকে। এবার আসেন উপরে যাই, উপরে আমরা একটু ঘুরে আসব। প্রথমে খেয়াল করেন, এই যে 20 আর 20 দুইটা 20 মিলে কত হবে? 10, তাই না? দুইটা প্যারালাল আছে, 20/2 10 হবে। এই 10-এর সাথে 50 মিলে কত হবে? 60। তাহলে এই ভিতরের জায়গাটার পরিবর্তে আমি লিখতে পারবো কত? 60। এবার খেয়াল করেন, 60, 60, 60 তিনটা 60 মিলে কত হবে? 60/3। তার মানে এই তিনটা মিলে হয়ে যাবে হচ্ছে 20। এই তিনটা মিলে হয়ে যাবে 20। তাহলে আমরা এখানে একটু বসাই, 20 হয়ে গেল। এবার খুব কঠিন একটা প্রশ্ন, 20-এর সাথে 80 যোগ করলে কত হয়? আপনারা পারেন? আপনারা যারা পারেন না তারা কিন্তু আজকে জেনে নিলেন যে 20-এর সাথে 80 যোগ করলে 100 হয়। তো ফিজিক্সের লাস্ট ক্লাসে অসাধারণ কিছু না শিখলে হবে বলেন? 20-এর সাথে 80 যোগ করলে 100 হয়, এটাও আপনাদেরকে শিখাই দিলাম ভাইয়া। আপনার শেষ দিনের স্মৃতি, জীবনে একটা কঠিন জিনিস শিখছিলাম শুভ ভাইয়ার লাস্ট ক্লাসে, 20-এর সাথে 80 যুক্ত করলে 100 হয়। আচ্ছা, এবার চিন্তা করেন, এবার হচ্ছে আমরা কিভাবে কাজটা করব। 17 আর 3 যোগ করলে কত হবে? 20। 17 আর 3 যোগ করলে হবে হচ্ছে 20। তাহলে এইখানে চলে আসলো 20। এবার 20-এর সাথে 20 করলে কি হয়? 20-এর সাথে 20 কি করবেন? প্যারালাল করবেন, তাহলে আসবে 10, মানে 20/2 10 আসবে।
এখন 10 আর 40 যোগ করবেন, 10 আর 40 যোগ করলে কত আসবে? 50। খাতায় লিখে লিখে করতে গেলে আপনি হয়রান হয়ে যাবেন, ভাইয়ের সাথে সাথে দেখেন, দেখলেই হয়ে যাবে। পরে আপনি বাসায়, এই যে আমি কিন্তু আরেকটা চিত্র রেখে দিছি, দেখেন এই যে এই চিত্রটা রেখে দিছি, পরে স্লাইড দেখে দেখে নিজে ট্রাই করতে পারবেন। আপাতত ভাইয়ের সাথে সলভটা বুঝেন। তো এই 50 আর 50, দুইটা 50 মিলে কত হবে? দুইটা 50 মিলে 50/2, তাহলে এইখানে চলে আসবে হচ্ছে 50/2, অর্থাৎ হচ্ছে 25। তাহলে এইখানে চলে আসলো আমার 25। এবার খেয়াল করেন 75 এবং 25 দুইটা মিলে কত হবে? যোগ করলে আসবে 100। আরেকটা কঠিন যোগ শিখাই দিলাম আপনাদেরকে, যাই যোগ করি কত হয়? 100। ম্যাথ পরীক্ষায় পাইছেন কখনো? ম্যাথ পরীক্ষায় কখনো আপনি পান নাই, জানি ভাইয়া। তো 100 আর 100 প্যারালাল করলে কি হয়? 100 কে 2 দ্বারা ভাগ করলে যা হয় তা, তার মানে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50। আরেকটা জবরদস্ত ম্যাথ আপনি আজকে শিখে গেলেন। অনেকে বলে না যে ফিজিক্স রয়্যাল নাকি ম্যাথ রয়্যাল, বলবেন অলওয়েজ ম্যাথ রয়্যাল। কেন? ম্যাথের মধ্যে আপনি কি শিখেন? 100 কে 2 দিয়ে ভাগ করলে 50। এর থেকে রকেট সায়েন্স কি আর আছে বলেন? আর ফিজিক্সে কি নাকি শিখা, সার্কিটে এসে হয়ে যায়, রোধের অঙ্ক, গতির অঙ্ক না হয়ে যায়। কঠিন তো ম্যাথ। 2+2 যোগ করলে 4 হয়, এটা রয়্যাল না তো কি ফিজিক্স রয়্যাল হবে? তাই না? আচ্ছা, এবার আসে 50 আর 150 দুইটা যোগ করলে কত হবে? দুইটা যোগ করলে হবে হচ্ছে 200। বললাম না ম্যাথ রয়্যাল, দেখছেন 50 আর 150 মিলে 200 হয়ে গেছে। ওকে, এবার আসেন, এবার কি হবে? এবার 10, 20, 30 প্যারালালে আছে, তাই না? 10, 20, 30 প্যারালালে আছে, কিন্তু না, এই রাস্তায় কি আছে? এই রাস্তায় কিছু নাই মানে কি? 0 ওহম আছে। কিছু নাই মানে 0 ওহম আছে। তাহলে 10, 20, 30, 0, আপনি যদি চারটাকে প্যারালাল করেন, 0, 10, 20, 30 প্যারালাল করলে দেখবেন অ্যান্সার 0 আসবে। প্যারালাল করলে অ্যান্সার 0 আসবে। কেন 0 আসবে? কারণ আপনি দেখেন, আপনি কিভাবে কাজ করবেন? 1/rp ইকুয়ালস টু কি লিখবেন? 1/0 প্লাস 1/10 এরকম লিখবেন না? তাহলে 1/0 কি? ইনফিনিটি প্লাস সামথিং, সবগুলা মিলে আলটিমেটলি কি আসবে? ইনফিনিটি। তো 1/rp, এটা যদি ইনফিনিটি আসে তাহলে শুধু rp কি আসবে? 1/ইনফিনিটি। কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ করলে 0। তো আলটিমেটলি এই পুরাটা মিলে কি হয়ে যাবে? এই পুরাটা মিলে হয়ে যাবে হচ্ছে আপনার 0। এই পুরাটা মিলে আপনার হয়ে যাবে হচ্ছে 0। ওকে, এখন 0-র সাথে 200 যোগ করলে কত হয়? এটা কিন্তু একটা মানে অস্বাভাবিক প্রশ্ন। এটা কি নর্মালি পারা যায় বলেন? কিন্তু আপনারা মানে অসাধারণ স্টুডেন্ট, আপনারা পারবেন জানি, যে যোগ করলে এটা যোগফলটা চলে আসবে 200। এই তো করে ফেললেন। এবার 200 কে 200, 200 প্যারালাল করলে 200/2, এটা হয়ে যাবে কত? 100। তো এই যে আমাদের চলে আসলো এখানে 100, খালি 100। হ্যাঁ, জীবনে পাবো কি? শুধু 100। পরীক্ষায় না, পরীক্ষায় না পাই, সার্কিটে পেতে পারি। 300 আর 100 400, আর 100 কত? 500। তাহলে টোটাল সব মিলে কত হইলো? 500। সব মুছে দিব আমরা, জীবনে শুধুই কি হবে? 500 টাকার নোট, তাই না? এই তো এইটা 500 হইলে খুব সুন্দর হয়ে যেত, জীবনটা সুন্দর লাগতো দেখতে। কিন্তু ইচ্ছা করে দিই নাই। কেন? কারণ আমি যদি এইটা 500 দিতাম আর ওটাও 500 দিতাম, তাহলে বুঝে যেতেন 250 হইতো অ্যান্সার। তারপর ওটার সাথে 50 যোগ করলে 300 হয়ে যেত অ্যান্সার। ওটা যেন না হয় এই জন্য একটু ঘাপলা লাগাই দিচ্ছি, যেন একটু হলেও ক্যালকুলেটর ব্যবহার। কারণ অনেকে কোশ্চেন করবে, ভাইয়া যদি এখানে ভাইয়া 500 যদি সেম মান না হয়ে ভাইয়া ভিন্ন মান হতো, তাহলে ভাইয়া কি হতো? তো ওই যে ওই প্রশ্ন যেন না করেন, এই জন্যই দেখাইলাম যে ভিন্ন মান হলে কি হয়। এখন আমরা কি করব? 500 আর 490 প্যারালাল করব। প্যারালাল করেন সবাই। 500 আর 490, এই 250-এর থেকে একটু কম আসবে আর কি, দেখি কত আসে। উপরে হচ্ছে দুইটার গুণফল, নিচে যোগফল। ওকে, তাহলে চলে আসছে কত? 247.47 এত ওহম। তাহলে এই পুরাটার পরিবর্তে, এই পুরাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই পুরাটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে একটাই জিনিস, এটা হচ্ছে 247.47। এবার আমাদের তাহলে আর এ বি কত হবে? 50 প্লাস 247.47, দ্যাট মিনস 297.47 এত ওহম। ঠিক আছে?
এই তো দেখেন আমাদের ছোট সার্কিটটাও কিন্তু একদিন কি হয়ে যায়, সমাধান হয়ে যায়, তাই না? ছোট সার্কিটও একদিন একদিন সমাধান হয়ে যায়। মানে এই অঙ্ক দেখে আপনাদের পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে গেছে। আগে পার্টিসিপেন্ট ক্লাসে জয়েন করার পর দেখি কম, যেই বা যারা এই অঙ্ক দেখছে তারা ক্লাসে এখনো যায় না। অস্থির, এরকম অঙ্কই দেখাইতে হবে, তাই না? একজন বলছে ভাইয়া জীবনে এত ছোট সার্কিট আর দেখি নাই। ওকে, অস্থির, এত ছোট সার্কিট দেখার জন্য তো আজকে আসছেন ক্লাসে, তাই না? ওকে ওকে, তাহলে আমরা এই সার্কিটটা বুঝে গেছি। যদি আপনি না বুঝেন তাও আসলে ভাইয়ার কিচ্ছু করার নাই, এই সার্কিট আরেকবার দেখানো সম্ভব না, বাট অনলাইন ক্লাসের পাওয়ার হচ্ছে এই জায়গায়। ধরেন আপনি মাঝখানে কয়টা জায়গায় হারায় গেছিলেন, আপনার খুব স্পেশাল একজনের কথা মনে পড়ছে, তাই না? ওর কথা চিন্তা করতে করতে দেখলেন আপনার অঙ্ক চলে গেছে ভাইয়া আরেক জায়গায়। তখন আপনি কি করবেন? অফলাইন ক্লাসে যেতে আপনার চোখের থেকে অশ্রু বিসর্জন করা ছাড়া উপায় নেই। কিন্তু এখন আপনার অফলাইনের দিন শেষ, অনলাইনের বাংলাদেশ। এখন আপনি কি করবেন? ওই যে রেকর্ড থেকে যে ওই জায়গাটায় ভাইয়া কোথায় মানে কোন জায়গায় যে আমার ওই স্পেশাল মানুষের কথা মনে পড়ছে, ওই জায়গায় যে রেকর্ড থেকে দেখে নিলেই কিন্তু আপনার জীবন কি হয়ে যাবে, মলিন না, আপনার জীবন রঙিন হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলেন এবার কি করব, অনেকক্ষণ আমরা সার্কিট সুরকিট এই সে আঁকছি। এবার আমরা কিছু কিছু কি করব, এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথটা দেখে তারপর আমরা হচ্ছে এমসিকিউ শুরু করব। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা। তো এখন আমরা এই ম্যাথটা আমাদেরকে কি বলছে, এই ম্যাথটা আমাদেরকে বলছে কারেন্ট গুলোর মান বের করতে। কারেন্ট গুলোর মান বের করতে, এটা হচ্ছে আমাদের এইখানের অঙ্ক। তো দেখেন আমাদের এই সার্কিটটা যেটা করতেছে, এদিক দিয়ে কত আসতেছে, এদিক দিয়ে আসতেছে 5 অ্যাম্পিয়ার। তারপর আপনার কি বলে দিছে, আপনার বলে দিছে হচ্ছে এই দিকে যাচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার, এটা বলে দিছে। ঠিক আছে? তাহলে আপনাকে বের করতে হবে কত, I1 কত। আচ্ছা, এটা এখানে ভুলে দিয়ে দিছে, এটা হবে না, ভুলে দিয়ে দিছে। প্রশ্ন হচ্ছে I1 ইকুয়ালস টু হোয়াট, এটা আপনার প্রশ্ন। তারপর দেখেন আমাদের এই জায়গায় হচ্ছে আপনার আসতেছে, এইটা দিয়ে দিছে 1.5 অ্যাম্পিয়ার। তারপর আপনার এইখানে দিছে, এইদিকে নামতেছে I4, এইদিকে আসতেছে I3, এদিকে যাচ্ছে 12, এদিকে I5 কত, এদিকে I4। আচ্ছা, তাহলে আমরা একটু বলি পুরো সার্কিটটা আমরা কিভাবে কিভাবে সলভ করব। প্রথমে দেখেন 5 আসতেছে, এদিক দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার ঢুকে, তাহলে এদিক দিয়ে কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার। তাহলে 5 যদি এদিকে 2 যায়, তাহলে এদিকে কত যাওয়া উচিত, এদিকে 3 অ্যাম্পিয়ার যাওয়া উচিত। তাহলে I1 আমার কত হবে, I1 হবে 3 অ্যাম্পিয়ার। তো একটা জিনিস আমি সলভ করে ফেললাম যে ভাইয়া I1 3 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা। এবার দেখেন কি ঘটতেছে, আমার এদিক দিয়ে আসতেছে 3, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার আসতেছে, আর এদিক দিয়ে বের হচ্ছে কত, এদিক দিয়ে বের হচ্ছে 12 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা আমি একটু মুছে দিই, নয়তো ডাবল হয়ে যাবে। তাহলে আমার এদিক দিয়ে কত আসবে দেখেন, যদি আমার এইদিকে 9 আসে, তাহলে 3 এবং 9 মিলে 12, সেই 12টাই এদিক দিয়ে বের হবে। তাহলে এদিক দিয়ে 9, এদিক দিয়ে 3, দুইটা যোগফলটা এখান দিয়ে বের হইতে হবে। দ্যাট মিনস এখানে অবশ্যই অবশ্যই এটা কত হবে, আমার 9 অ্যাম্পিয়ার হবে। এটা কি ছিল, এটা হচ্ছে I4। তাহলে আমরা আরেকটা জিনিস বের করে ফেললাম, I4 ইকুয়ালস টু 9 অ্যাম্পিয়ার। কি বের করলাম, I4 হবে হচ্ছে 9 অ্যাম্পিয়ার। ওকে, এই যে এই টেকনিকটা, যে কোনো একটা পয়েন্টে যতটুকু কারেন্ট আসতেছে ঠিক ততটুকু পয়েন্টে কারেন্টই বের হচ্ছে, এটাকে কি বলে, এটাকে কেসিএল। কেসিএল মানে কি, কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে মোট যতটুকু, মোট যতটুকু আই আসে, ঠিক ততটুকুই, ঠিক ততটুকুই আই বের হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের কেসিএল। যেমন এখানে 5 আসছিল, 5 বের হইতে হবে, এই রাস্তায় 2 গেলে বাকি রাস্তায় কত, 3 বের হবে। ঠিক আছে? তাহলে আবার এদিক দিয়ে 3 যাচ্ছিল, কিন্তু 12 বের হচ্ছে, 3 আইসে 12 কেমনে বের হয়, তার মানে আরো 9 আসতে হবে, তার অর্থ এই রাস্তায় 9 আসতে হবে। আচ্ছা, এবার দেখেন এই রাস্তা দিয়ে আসতেছিল কত, 12, বের হইছে কত, 4। তাহলে এই রাস্তায় বাকিটুকু বের হইতে হবে, 12 থেকে 4 গেলে এই রাস্তায় 8 বের হইতে হবে। তার মানে আমি বলতে পারি I5 এটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তাহলে এইটা আমি বের করে ফেললাম। এরপর একটু খেয়াল করি আমরা, এই দিকে যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, এদিকে আসতেছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে 1.5 আর 2, দুইটা মিলে এদিক দিয়ে কত বের হবে, টোটাল 3.5 অ্যাম্পিয়ার বের হইতে হবে। তার অর্থ I2 হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার, এটা বের করলাম।
আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখেন এই দিক দিয়ে নামতেছিল কত 9, এই দিক দিয়ে বের হচ্ছে কত 1.5, তাহলে 1.5 আর 9 দুইটা যোগ করলে কত হয় 10.5, তার মানে এদিক দিয়ে 10.5 এম্পিয়ার আসতে হবে। 10.5 এম্পিয়ারের এদিকে 1.5 গেছে, এদিকে 9, তাহলে আমরা বুঝতে পারলাম I3 হবে হচ্ছে 10.5 এত এম্পিয়ার। ওকে, তাহলে আমরা সার্কিটের আরেকটা টেকনিক কিন্তু জেনে গেলাম বা বুঝে গেলাম। ওকে, কেসিএল অর্থ কি? কেসিএল এর অর্থ একজন জানতে চাইছে। কেসিএল এর ফুল মিনিং হচ্ছে, কেসিএল এর ফুল মিনিং হচ্ছে কিরশফস কারেন্ট ল। কেসিএল এর ফুল মিনিং হচ্ছে কিরশফস কারেন্ট ল। কিরশফ একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, উনি হচ্ছে সার্কিট নিয়ে অনেক গবেষণা করেছেন। তাহলে এইটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি, যে কোনো একটা বিন্দুতে ধরেন এইটা একটা বিন্দু, এই বিন্দু যদি একাধিক তার এসে কানেক্টেড হয়, ধরেন আপনাকে বললো এদিক দিয়ে আসতেছে হচ্ছে I1, এদিক দিয়ে আসতেছে I2, এদিক দিয়ে I3 বের হচ্ছে, এদিক দিয়ে I4 বের হচ্ছে, এদিক দিয়ে I5 বের হচ্ছে। তাহলে মাথায় রাখবেন কোনো বিন্দুতে যদি আমরা কেসিএল এর ফুল ফর্মটা একটু দেখি, যে কেসিএল আমাদেরকে কি বলে, তাহলে মাথায় রাখবো কোনো বিন্দুতে মোট আগত কারেন্ট ইকুয়ালস টু মোট নির্গত কারেন্ট। মোট নির্গত কারেন্ট। ওকে, তাহলে টোটাল কতটুকু কারেন্ট আসতেছে দেখেন, I1 এবং I2 আসতেছে, তাহলে মোট আসতেছে হচ্ছে I1 প্লাস I2, আর টোটাল বের হচ্ছে কি I3 I4 I5 টোটাল বের হচ্ছে। তো I3 প্লাস I4 প্লাস I5 এগুলো বের হচ্ছে। ঠিক আছে, এবার এই অঙ্কটি একটু আরেকবার দেখেন, আমাকে I1 I2 I3 I4 I5 এগুলা বের করতে হবে। তাহলে এদিক দিয়ে 5 আসতেছিল, 2 বের হচ্ছে, তাহলে আপনার 5, আমরা তখন কি বলতে পারি, যদি এখানে I1 থাকে আপনি তখন কিভাবে বলবেন, আসতেছে কত 5 আর বের হচ্ছে কত 2 প্লাস I1, তাহলে এখান থেকে I1 কত হবে 3 হবে। ওইভাবে আমি I1টা লিখছিলাম। ওকে, তারপর আবার আপনি চিন্তা করলেন যে ভাই এদিকে কত আসছিল 3 অ্যাম্পিয়ার, এদিকে কত আসছিল I4, তো এইটাকে আপনি কিভাবে লিখতে পারেন, আপনি এটাকে লিখতে পারেন এভাবে, যে ভাই আমার এই জায়গায় যদি আমি চিন্তা করি, এই জায়গায় আসতেছে কত 3 আসতেছে, উপর থেকে কত আসতেছে জানতাম না, ধরলাম I4, আর বের হচ্ছে কত 12, তাহলে 3টা ওই পাশে নিলে I4 কত আসে 12 মাইনাস 3, দ্যাট মিনস 9 অ্যাম্পিয়ার। তো এই টেকনিক গুলা অ্যাপ্লাই করেই কিন্তু বাদবাকি সবগুলো একটার পর একটা আমরা বের করছিলাম। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু একটা পাওয়ারফুল টেকনিক, এটা ভাই আপনাদেরকে শিখাই দিলাম, হয়তো এটা পরবর্তী যে কোনো সময় এমসিকিউ তে বা সিকিউ তে আপনাদের কাজে লেগে যেতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু যারা বুঝতে পারছেন ডান, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, রেকর্ড থেকে একটু দেখে নেবেন, দেখবেন একেবারে পানি ভাত হয়ে যাবে। ওকে, তাহলে চলেন এবার আমরা আমাদের এমসিকিউ কিছুক্ষণ দেখবো, এমসিকিউ দেখার পর তারপর আমরা সিকিউ দেখবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, তো আমরা কিছু এমসিকিউ দেখে তারপর হয়তো আমরা ধরেন আধা ঘন্টা পর একটা ব্রেকে যাব, নো প্রবলেম। ঢাকা বোর্ড থেকে আসা প্রথম প্রশ্ন, মানে 2024 আসা এমসিকিউ, বর্তনীর তুল্য রোধ কত? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমরা এত এত বর্তনী করে আসছি, 4 এবং 4 দুইটা 4 মিলে কত হবে, এই দুইটা মিলে হবে হচ্ছে 2 ওহম, এই 2 ওহমের সাথে 2 ওহম মিলে কত হবে 4 ওহম। তাহলে আমার 4 ওহম কোথায় আছে, গতে। গ কি হওয়া উচিত, রাইট অ্যান্সার। দেখি আপনাদের কমেন্ট করেন কি আসবে, সি, সবাই সি বলছে, দেখি ওয়াও মিলে গেছে। তারপর কি আছে, R3 রোধটিকে যদি অপসারণ করা হয়, তার মানে এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, বর্তনীর মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে। বর্তনীর মোট প্রবাহ মাত্রা কি হ্রাস পাবে? হ্যাঁ, হ্রাস পাবে। কেন? কারণ আপনার আগে তুল্যরোধ কি ছিল, আগে তুল্যরোধ ছিল হচ্ছে 4, কিন্তু আপনার এটা যদি বাদ দেন তাহলে 2 আর 4, পরবর্তী তুল্যরোধটা কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে। তাহলে রোধ যদি বেড়ে যায় তাহলে কারেন্ট কি কমে যাবে, তাহলে এটা ট্রু। R1 এবং R2 এর ক্ষমতা একই হবে, ক্ষমতা একই হবে না, ক্ষমতা একই হবে না, কারণ কি P ইকুয়ালস টু I স্কয়ার R, তাহলে দুইজনের কি আপনার ইয়াটা সেম কিনা,
আপনার দেখেন যদি এরকম সার্কিট হয়ে যায়, ধরেন এখানে 2 ওহম আছে, এখানে 4 ওহম আছে, তারপর আপনার এইভাবে হচ্ছে 12 ভোল্ট কানেক্ট করা, তখন আপনার দুইজনের মধ্যে দিয়ে সমান কারেন্ট যাবে, কারণ তারা সিরিজে আছে, এটাকে অপসারণ করে ফেলছি। তাহলে পি কে আই স্কোয়ার আর, দুজনের আই সেম কিন্তু দুজনের তো আর সেম না, তাহলে ওর ক্ষমতা বেশি হবে, ওর ক্ষমতা কম হবে, ক্ষমতা একই হবে, এটা ভুল। R1 এবং R2 এর মধ্যে একই বিদ্যুৎ প্রবাহিত হবে, হ্যাঁ, কারণ সিরিজে থাকলে সেম বিদ্যুৎ প্রবাহ হয়। তাহলে 1 আর 3 রাইট, কোথায় আছে এটা? 2-তে, তাহলে 2 হবে আমাদের রাইট অ্যান্সার। এই যে আমার সাথে সাথে অ্যান্সারও কিন্তু এগ্রি করছে। ওকে, আচ্ছা, এবার আমরা পরের প্রবলেমটাতে যাই। চিটাগাং বোর্ড বলছে কি, এটা একটা সার্কিট দিয়ে দিছে